নন্দিনীর হবু বরের ব্যাপারে সমস্ত খবরাখবর নিয়ে পরশুরামকে ফোনে সবকিছু বলে দিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আরাধিয়া বলতে থাকে, চর্দি ভাই, তুই বুঝতে পারছিস আজকে আজকে আমাদের কারণে জামাইবাবু কতটা কষ্ট পাচ্ছে, জামাইবাবুর কতটা কষ্ট হচ্ছে। তখনই তটিনী বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি আরাধিয়া, কিন্তু পরিবারটাও তো আমার কাছে অনেক কিছু, তাই না? আমার ড্যাড তো কখনো আমার কাছে কিছুই চায়নি, আমি কি করে ড্যাডের মুখের উপরে বারণ করতাম বলতো? তখনই দেখা যাবে আরাধিয়াকে তটিনী আরো বলতে থাকে, আমি চাই যাতে করে তোরা সবাই মিলে সুখে থাকিস। আমি তোদের কষ্টটা মেনে নিতে পারি নাই, এই কারণেই তো আমি তোদের সবাইকে সুখে রাখার জন্য আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছিলাম। এই বলে দেখা যায় তটিনী পরশুরামের কাছে এসে পরশুরামকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি জানি আমার পরিবার তোমার কাছে কৃতজ্ঞ থাকবে কি না আমি সেটা জানি না, কিন্তু কিন্তু তুমি অনেক কষ্ট পাচ্ছ। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আমার কারণে তোমাকে সমস্ত কিছু মেনে নিতে হলো। তখনই পরশুরাম বলে, না, কিছু তুমি তুমি একদম ভাববে না, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আমার জীবনে সবকিছু বিসর্জন দিতে পারি একমাত্র তোমার কারণে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তটিনী, কখনো কখনো তুমি ভাববে না, এগুলো নিয়ে কখনো ভাববে না, কষ্ট পাবে না, ঠিক আছে? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমার কারণেই তো সমস্ত কিছু হলো, তাই না? তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি এসে পরশুরাম ও তটিনীর সমস্ত কথা শুনতে থাকে। এরপরেই পরশুরাম বলে, আমি আমি বুঝতে পারছি তটিনী, তোমার কষ্টটা কোথায়, কিন্তু প্লিজ কষ্ট পেও না। তুমি কষ্ট পেলে আমি সেটা সহ্য করতে পারি না। তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলতে থাকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তুমি যদি আজকে আমাকে সাহায্য না করতে, তুমি যদি এরকম করে আমাকে হেল্প না করতে, তবে আজকে আমি কোনোভাবেই আমার বড় মেয়ের বিয়েটা পাকাপোক্ত করতে পারতাম না, কোনোভাবে ওকে পাত্রপক্ষের সামনে আমি বসাতে পারতাম না। আজকে তোমার কারণেই সবটা সম্ভব হয়েছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, এভাবে বলবেন না প্লিজ, আপনি আমার বাবার মতো, আপনি আমার শ্বশুর মশাই, আমি আপনার কথা ফেলতে পারিনি, আমি আপনার কথাটা কোনোভাবে ফেলতে রাজি ছিলাম না। আমি ভেবেছিলাম যে আপনি যদি আমার বাবা হতেন, আমার যদি বাবা বেঁচে থাকতো, আর আমার বাবা যদি আমাকে বলতো, তবে কি আমি সে কথাটা অমান্য করতে পারতাম না। তাই আমি সে কথাটা ফেলতে পারিনি। আপনার কথা মতোই আমি সমস্ত কিছু করেছি। আপনি প্লিজ প্লিজ কিছু ভাববেন না। আমি আপনাকে বলছি, আপনি এসব নিয়ে ভাববেন না। আমি আপনার মেয়ের বিয়েতে সমস্ত কিছু নিজের হাতে পালন করব, সবকিছু আমি নিজে করে দেব, একদম চিন্তা করবেন না। তখনই সত্যজিৎকে আরো পরশুরাম বলতে থাকে, আপনি প্লিজ একটু ধুতি পাঞ্জাবি পরে আপনার মেয়ের পাকা দেখায় আসবেন, সেখানে ঘ্যাট মেরে বসে থাকবেন, সবার সামনে বসবেন, সেখানে বসে থাকবেন, সবাই চেয়ে চেয়ে দেখবে। এরপরে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, সত্যি বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমাকে একটা সময় বুঝতে পারিনি, না বুঝে তোমাকে আমি বাড়ির দরজা থেকে বের করে দিয়েছিলাম। সেদিন যদি বুঝতে পারতাম যে তুমি আমার রত্ন হয়ে যাবে, তবে আমি কিছুতেই তোমাকে বের করে দিতাম না। তখনই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, প্লিজ এভাবে বলবেন না, এভাবে বলার কোনো কারণ নেই, এভাবে প্লিজ বলবেন না, বললে সত্যি আমি অনেক কষ্ট পাবো। তখনই কথা শুনে দেখা যাবে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি চলে যায়। এরপরে দেখা যাবে তটিনী ও পরশুরাম কথা বললে আয়ুষী আড়াল থেকে সমস্ত কিছু শুনে ফেলে। আয়ুষী আড়াল থেকে সবকিছু শুনতে থাকে। এদিকে পরশুরামকে নিয়ে নিচে আসে তটিনী। ঠিক তখনই সামনে পড়ে যায় কাবির। কাবির সহ সবাই। এরপরে দেখা যাবে কাবির বলতে থাকে, থ্যাংক ইউ, আজকে আপনাকে আমি মন খুলে জামাইবাবু বলে ডাকবো, কারণ আপনি আজকে বোনের জামাই হিসেবে একটা ভালো কাজ করেছেন। এ কথা শুনে পরশুরাম বলে, তোমার সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছো? তাই বলছি, প্লিজ এখানে এসে সিন ক্রিয়েট করো না। তখনই দেখা যাবে কথা শুনে বাবিন মুখার্জি বলতে থাকে, আসলে কাবির, জানো কি, এই বাড়িটা এখানে যে এই যে মুখার্জিদের যে সম্পত্তি, এখান থেকে তো তটিনী গাঙ্গুলি অনেকটাই ভাগ পাবে, তাই না? সেটার জন্যই হয়তো বা পরশুরাম একটু কোঅপারেট করেছে, একটু 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 নিজেকে মানিয়ে নিয়েছে, তাই তো সমস্ত কিছুর জন্য ও নিজেকে তৈরি করছে, তাই তো পরশুরাম। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, বেশি বেশি বাড়াবাড়ি করবেন না, আপনারা আমাকে চেনেন না, আমি যে কি করতে পারি আপনাদের কোনো ধারণা নেই। আমার কথাগুলো যদি আপনারা একবার শুনতে পারেন,
তবে কিন্তু বুঝতে পারবেন যে আমি আমি কি জিনিস। এরপরে দেখা যাবে কাবির তটিনীর সামনে গিয়ে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তুমি তুমি যে তোমার জামাইকে হাজবেন্ডকে বলে দিও সে যেন আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি না করে, সে যেন আমার সঙ্গে ভালোভাবে বিহেভ করে। তখনই তটিনী বলে, সে কথাটা আমি তোমাকে বলছি কাবির, তুমি তুমি যদি ওর সঙ্গে ভালো বিহেভ না করো তবে এই তটিনী গাঙ্গুলি যে কিরকম রূপ ধারণ করতে পারে তোমার কোনো ধারণা নেই। কথাটা তুমি মাথায় রেখো। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, শোনো কাবির, আমি শুধু এখানে তটিনীর জন্য তোমাকে টলারেট করছি, তা না হলে এখানে একদম পুঁতে রেখে দিতাম। এ কথা শুনে তখন দেখা যাবে ডোডো বলতে থাকে, আপনাকে আপনাকে দেখে আমার সত্যি অবাক লাগছে। এত বড় বড় কথা বলেছিলেন, এত বড় বড় কথা বলেছিলেন, যেগুলো শুনে আমার সত্যি হাসি পেয়েছিল। আর এখন সে কথাগুলো আপনার কোথায় গেল বলুন তো? সে কথাগুলো এখন কোথায় হারিয়ে গেল? এখন তো আর কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। তখনই বাবিন বলে, ওর কথাগুলো সত্যি সত্যি শোনার কোনো ইচ্ছে নেই আমার, কারণ ওর কথার পুরো মূল্য নেই। যদি কথার কোনো মূল্য থাকতো তবে এভাবে এভাবে আমাদের ছেড়ে দিত না। কিছু টাকার কারণে সমস্ত কিছু আপোস করে নিয়েছে, মানা যায়, ভাবা যায় এইসব কিছু। তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে তটিনী বলতে থাকে, তোমরা এবার বেশি বাড়াবাড়ি করছো বাবিন্দা। আমি তোমাকে বলছি, তুমি জানো না যে তটিনী গাঙ্গুলি রেগে গেলে কি করতে পারে? তটিনী গাঙ্গুলি কিন্তু অনেক কিছুই করতে পারে যেগুলো তোমাদের ধারণার বাইরে। এ কথা শুনে দেখা যাবে বাবিন বলতে থাকে, কি করবি শুনি? যদি কোনো কিছু করার থাকে কবে করে দেখা, কি করতে পারিস? তখনই এ কথা শুনে তটিনী বলে, পরশুরাম এখানে কিছু না বললেও কিন্তু আমি যে কি বলতে পারি তোমার কোনো ধারণা নেই। এ কথা শুনে বাবিন বলতে থাকে, তোরা কিচ্ছু করতে পারবি না, আমাদের কিছু করার ক্ষমতা তোদের নেই। এ কথা শুনে তটিনী বলে, ক্ষমতা দেখতে চাও? ক্ষমতা যদি দেখার ইচ্ছে থাকে তবে দেখাতে পারি, সত্যি বলছি, ক্ষমতা দেখিয়ে দেব, বুঝতে পারবে যে তটিনী গাঙ্গুলির ক্ষমতা কতটুকু। এ কথা শুনে দেখা যাবে বাবিন বলতে থাকে, ট্রেড করছিস? তখনই তটিনী থাপ্পড় তুলে বাবিনকে দেখায় আর বলতে থাকে, যদি তুমি আমার বড় না হয়ে ছোট হতে, এখানে তোমাকে চাপকে সোজা করে দিতাম। এ কথা শুনে বাবিন রেগে যায় আর বলতে থাকে, শোন তটিনী, তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর বড় দাদা। তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর দাদা হয়ে, তাই তুই আমার সঙ্গে এরকম কথা বলতে পারিস না। এরপরে পরশুরামকে নিয়ে চলে যায় তটিনী। ঠিক তখনই দেখা যাবে নন্দিনী ও আরাধিয়া নেমে এলে। তখনই আরাধিয়াকে দেখে কাবির রেগে যায় আর বলতে থাকে, সত্যি আরাধিয়া, তোমাকে অনেক সুন্দর লাগছে, বউ সেজে খুব ভালো লাগছে, চলো না, চলো আমরা নতুন করে আবার বিয়ে করি। তখনই দেখা যাবে কথা শুনে আরাধিয়া বলতে থাকে, তোমার লজ্জা করে না? তোমাকে দেখে আমার খুব লজ্জা করছে কাবির, সত্যি তোমাকে দেখে আমি ভাবতে পারছি না যে তোমার মতো জানোয়ারের সঙ্গে আমি এতদিন সংসার করেছি। তোমার মতো জানোয়ারের সঙ্গে সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তখনই বাবিন বলে, মুখ সামলে কথা বল, ও কিন্তু তোর হাজবেন্ড। তখনই কাবির বলে, বলতে দিন, ও যতটুকু বলতে পারে বলতে দিন, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই ওর বলাতে। আমি শুনতে চাই, ওর কথাগুলো আমি শুনতে চাই, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, সত্যি সত্যি তোকে দেখে আমার অবাক লাগছে। আর কাবির, তুমি তোমার ওয়াইফের সঙ্গে এমন ব্যবহার করছো কুকুরের মতো। কুকুররাও কিন্তু এরকম ব্যবহার করে না। এ কথা শুনে দেখা যাবে তখন রেগে যায় বাবিন বলতে থাকে, মুখ সামলে কথা বল, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। তুই ভুলে যাচ্ছিস যে তুই কার সঙ্গে কি কথা বলছিস। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি ভুলে যাচ্ছি না, কিন্তু তোরা ভুলে যাচ্ছিস যে এভাবে এভাবে কথা বলা যায় না। এভাবে ও তোমার ওয়াইফ হয়, তুমি ওর সঙ্গে এভাবে বিহেভ করতে পারো না কাবির, তোমার কোনো অধিকার নেই। তখনই এই কথা শুনে দেখা যাবে কাবির বলতে থাকে, আমি আমি সব করতে পারি, আমার সবকিছু করার অধিকার আছে, আমি আপনার থেকে শুনে শুনে কিছু করব না, আপনার থেকে শোনার কোনো প্রয়োজন বোধ করছি না। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, শোনো, আর তোমরা যদি বাড়াবাড়ি করো আমি চাইলেই কিন্তু নিজের বিয়েটা আমি নিজে ভেঙে দিতে পারি। আর ভেঙে দিয়ে আমি পরশুরামের কাছে বলতে পারি, আমি তোমাকে উন্মুক্ত করে দিলাম, তুমি এই ক্রিমিনাল গুলোকে আবার আবার নিজ দায়িত্বে জেলে পুরে দাও। তখন কি ব্যাপারটা ভালো লাগবে? তোমাদের কি তখন ব্যাপারটা শুনতে ভালো লাগবে বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, বর্দি ভাই, এদের মতো জানোয়ারের সঙ্গে কথা বলিস না, এরা এরা এক একটা জানোয়ার, এদের সঙ্গে কথা বলে নিজেদের মুখ নষ্ট করার কোনো কারণ নেই, এদের সঙ্গে কথা বলে নিজেদের
নিজেদের দাম কমাচ্ছিস কেন বলতো? তখনই কথা শুনে দেখা যাবে কাবির এসে আরাধ্যার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আরাধ্যা, মুখ সামলে কথা বলো। তুমি তুমি এভাবে কথা বলছো কোন সাহসে? তুমি বাড়ি ফিরে চলো, তারপরে তোমাকে আমি মজা দেখাচ্ছি। বাড়ি ফিরছো তো? তখনই আরাধ্যা বলে, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ফিরছি, তবে তোমার ঘরে নয়। আমি তোমার বাড়িতে ফিরছি, কিন্তু তোমার বউ হিসেবে নয়। আমি তোমাকে স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আমি তোমার তোমার মতো জানোয়ারকে কখনো মেনে নিতে পারবো না। সত্য কথা বলতে চর্দি ভাইয়ের থেকে শিখলাম, চর্দি ভাইয়ের থেকে শিখলাম যে তোমার মতো জানোয়ারের সঙ্গে হয়তোবা তোমার মতো জানোয়ারের জন্য আমাদের জীবনটা নরক হয়ে গেছে, কিন্তু আরো বাকি সবার জীবন বাঁচাতে তোমার মতো জানোয়ারের সঙ্গে না হয় আমার জীবনটা আমি কাটিয়ে দিলাম। সেই জন্যই আমি তোমার সঙ্গে সময় কাটানোর কথা ভাবছি, এছাড়া আর কিছুই নয়। কিন্তু কিন্তু ও বাড়িতে গেলেও আমি তোমার ওয়াইফ হিসেবে যাব না, ও বাড়ির বউ হিসেবে যাব। তোমার ঘরে ঘরে কখনো নয়, তোমার বেডরুমে নয়। তখন এ কথা শুনে দেখা যাবে কাবির রেগে যায়। এদিকে তটিনী নিজ হাতে পরশুরামকে সাজিয়ে দেয় আর বলতে থাকে, সত্যি তোমাকে দেখে যা ভালো লাগছে না আমার। সবাই বলবে যে যে তটিনী গাঙ্গুলির হাজবেন্ড একজন একজন সৎ মানুষ, আর দেখাশোনায়ও সব দিক থেকেই পারদর্শী। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, আচ্ছা, তুমি তুমি এই সোনার বোতামগুলো কোথায় পেলে? তখনই তটিনী বলে, ওই তো, শুনবে? তখনই কথা শুনে দেখা যাবে তখন পরশুরাম বলে, হ্যাঁ শুনবো, বলো কোথায় পেয়েছো? তখনই তটিনী বলে পরশুরাম বলে, হ্যাঁ বলো। তখনই তটিনী বলে, আসলে তোমার পকেট থেকে কিছু টাকা মেরে সেই টাকাগুলো জমিয়ে আমি আমি তোমার জন্য এই বোতামটা গড়েছি। এ কথা শুনে তখন পরশুরাম বলতে থাকে, সত্যি তুমি তুমি একটা লক্ষ্মীমন্ত্র বউ আমার। তোমার কারণেই তো আমি আমি এই কারণেই তো তোমাকে এতটা ভালোবাসি। তোমার মতো ভালো আমি কাউকে বাঁচতে পারি না। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী বলতে থাকে, কেন, আমাকে ছেড়ে কি অন্য কাউকে ভালোবাসার প্ল্যান ছিল নাকি? এরপরে দেখা যাবে বলরাম ফোন করে আর বলতে থাকে, তোকে তোকে তোর প্রেম আলাপের সময় ডিস্টার্ব করছি, কিছু মনে করিস না। তোকে অসময়ে ডিস্টার্ব করার জন্য সরি রে। তখনই পরশুরাম বলে, তুই কি ফোনের মধ্যেও দেখতে পাস? তখনই কথা শুনে তখনই বলরাম বলে, না সেরকম কিছু না, কিন্তু আন্দাজ করতে পারছি যে তটিনীর সঙ্গে তুই একটু প্রেম আলাপ করছিলি। তখনই পরশুরাম হাসতে থাকে। এরপরে বলরাম বলে, একটা কথা বলার জন্য তোকে ফোন করেছি, যে কথাটা শুনলে তুই অবাক হয়ে যাবি। এ কথা শুনে পরশুরাম বলে, হ্যাঁ বল, কি কথা বলবি? তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, আমি আমি সমস্ত নথিপত্র জেনে নিয়েছি। আমি নন্দিনী মুখার্জির হবু হাজবেন্ড, সব ওনার ব্যাপারে সমস্ত খবর নিয়ে নিয়েছি। উনি হচ্ছেন গৌরব চৌধুরী। লোকটা বেশ ভালো নয়, ওনার ওনার অনেকটাই অনেকটাই সমস্যা আছে। এ কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করিস না, আগে আমার শ্বশুর মশাই যেহেতু ইচ্ছে করেছে, সব জেগেছে, সমস্ত কিছু হোক, তারপরে আমি সমস্তটা ও সবার সামনে ফাঁস করে দেব। ঠিক যেভাবে বিজেপিরটা ফাঁস করেছিলাম, ঠিক সেইভাবেই ফাঁস করব। এ কথা শুনে বলরাম বলতে থাকে, সাবধানে সাবধানে। নন্দিনী মুখার্জি কিন্তু এমনিতে একবার কষ্ট পেয়েছিল, এরপরেও যদি ওনার মনটা ভেঙে দেওয়া হয় তবে কিন্তু বেচারি অনেকটাই ভেঙে পড়বে। তাই বলছি, সেভাবে ভেবেচিন্তে কাজ করিস, ব্যাপারটা কিন্তু খুব টাফ হয়ে দাঁড়াবে। এ কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করিস না, চিন্তা করার কোনো কারণ নেই। আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে। নন্দিনী মুখার্জি বুঝতে পারবে, নন্দিনী মুখার্জি আমার আমার কথাগুলো বুঝতে পারবে এবং আমাকে ভুল বুঝবে না। তখনই কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, সেটাই জন্যই হয়, তুই কিন্তু সমস্ত কাজ সাবধানে করবি, সবকিছু কোনোভাবেই কোনো ভুল করলে চলবে না। এ কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি সমস্ত কিছু সব কাজ খুব সাবধানে করব। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, এখন সমস্ত কিছু হতে দে। এরপরে দেখা যাবে এদিকে নন্দিনীর কাছে একটি ছোট্ট গিফট আসে। সেটা দেখে নন্দিনী প্রাচীকে বলতে থাকে, প্রাচী, গিফটটা খোলতো দেখি, এর মধ্যে কি আছে। এরপরে দেখা যাবে প্রাচী গিফটটা খুলতে নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসবের মানে কি? এই গিফটটা কে পাঠালো? এভাবে এভাবে কে পাঠালো আমাকে এই গিফট?